অভিনেতা দেব এবং সাংসদ দেব একটা ভিডিও তার বেশ ভাইরাল হয়েছে কদিন ধরে, যেখানে দেখা যাচ্ছে যে দেবদা বলছেন যে তাকে নাকি জোর করে রাজনীতিতে আনা হয়েছিল। আজকে সেটা নিয়ে আলোচনা করব যে দেব কি সত্যি রাজনীতির প্যাঁচে ফেঁসে গেছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেবের সেই ভিডিও দেখা যাচ্ছে, তিনি এই কথাই বলছেন। আজকে সেই ভিডিওতে দেবের সেই রাজনৈতিক টানাপোড়েন, ঘাটাল মাস্টার প্ল্যান এবং তার বিতর্কিত মন্তব্যগুলো নিয়ে একটা ব্যবচ্ছেদ করব। দেখো, তোমাদের মনে আছে যে 2024 সালের নির্বাচনে ঠিক আগে দেব পার্লামেন্টে দাঁড়িয়ে এক প্রকার বিদায় বার্তা দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন সাফ যে তিনি আর রাজনীতি করতে চান না। তিনি তার কয়েকদিনের মধ্যেই তারপরে দেখা যায় যে আবার তাকে মমতার সাথে, মানে মমতা ব্যানার্জির সাথে, এবং তিনি ঘাটাল থেকে প্রার্থী হন। গুঞ্জন ওঠে যে দেব সরতে চাইলেও তৃণমূলের সুপ্রিমো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে নাকি ভুল বুঝিয়ে এক প্রকার চাপের মুখে আবার ময়দানে নামান। প্রশ্ন উঠেছে যে দেব কি নিজের ইচ্ছায় এসেছিলেন নাকি তার ফেস ভ্যালু ব্যবহার করতে দল তাকে বাধ্য করেছিল। আজকের আমার এই ভিডিওর মাধ্যমে আমি নিউজ মিডিয়ার কিছু তথ্য এবং নিরপেক্ষভাবে আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেল কোনো রাজনৈতিক দলের হয়ে প্রচার করে না। কোনো ব্যক্তিকে উদ্দেশ্যপ্রাণিতভাবে আক্রমণ করা বা হুমকি থামকি দেওয়া বা সেই ব্যক্তিকে নিয়ে মানহানি বা সম্মানহানি করে না। কিছু কথা তুলে ধরছি। দেবদাকে অ্যাজ এ অ্যাক্টর, অ্যাজ এ সিনেমার ব্যক্তিত্ব হিসাবে আমার ভালো লাগে। যখন মানুষটাকে নিয়ে তোতলা বলে ট্রোল করা হতো, যখন মানুষটাকে নিয়ে বিভিন্ন মিম, মেয়েদের ছবি বসিয়ে যখন ফেসবুক 2012-11 থেকে ব্যবহার করছি, তখন থেকেই দেখছি দেবদাকে নিয়ে বিভিন্নভাবে ট্রোল মিম ছেয়ে গেছে। তারপরে সেই ব্যক্তিটি কিচ্ছু বলেনি, কোনো প্রতিবাদ করেনি। সেই ব্যক্তিটি বারবার মিডিয়াকে বলেছিল যে ভালো বলতেই হবে আমাকে, তার কি কোনো বাধ্যবাধকতা আছে। মানে তিনি মেনে নিয়েছিলেন, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে সবসময় যে একটা মানুষকে ভালো বলতে হবে তার কি মানে আছে। কোথাও গিয়ে তিনি হতাশা, গ্লানি নিয়ে এই কথাগুলো বলেছিলেন খারাপ লাগার জায়গা থেকে। চলো, আমি সুপ্রিয় রয়েছি। আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার এই ভিডিওর মাধ্যমে প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও। তোমাদের সাপোর্ট, ভালোবাসা, আশীর্বাদ না পেলে আমি বড় হতে পারবো না। তাই তোমাদের ভালোবাসা, সাপোর্ট, আশীর্বাদ সবসময় আমি প্রার্থনা করব এবং তোমাদের কাছে আমি কৃতজ্ঞ থাকব। তো সেই দেবদা যখন ট্রোল হচ্ছিলেন, তখন তিনি নিজের কাজের মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলেন যে কিভাবে একটা মানুষকে নিয়ে ট্রোল মিম বন্ধ হয়ে যেতে পারে তার কাজের মাধ্যমে। সেটা যখন তিনি বুড়ো হাঁস করছেন, যখন তিনি সাঁঝবাতি করছেন, যখন তিনি টনিক বলে সিনেমা করছেন, তার কাজের মাধ্যমে তিনি বুঝিয়ে দিচ্ছেন আস্তে আস্তে যে তিনি কিন্তু অন্য ধারার সিনেমাতে অভিনয় করতে পারেন অন্যান্য অভিনেতা মতন। যদিও বুম্বাদা বা সৌমিত্র চ্যাটার্জির মতন ব্যক্তির সাথে তার তুলনা কখনো হয় না, তবুও তিনি আস্তে আস্তে সেই জায়গাটা করার চেষ্টা করেছিলেন, মানে আরবান জনারার দর্শকের কাছে পৌঁছাতে চেষ্টা করছিলেন। তখন থেকে আস্তে আস্তে তার প্রতি টোল মিম এগুলো বন্ধ হতে শুরু করে। তখন আমিও এক অচেনা দেবকে আবিষ্কার করলাম যে এ তো উচ্চারণে জড়তা আছে ঠিকই, কিন্তু এ তো অন্য ধারার ছবিতেও অভিনয় করছে। তখন আমি জিদ্দার থেকে দেবকে এগিয়ে রেখেছিলাম অভিনয়ের দিক থেকে। একজন সিনেমা ইন্ডাস্ট্রির জন্য বিভিন্ন যারা মানে অন্য ধারার পরিচালক, তাদের সাথেও কাজ করার সুযোগ পাচ্ছে। সে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে যে সে অন্য ধারার ছবিতেও অভিনয় করতে পারে। একটা মৌলিক গল্পকে নিজের মতন করে অভিনয় দিয়ে নিজের জাত চেনাতে পারে। কিন্তু সেই মানুষটা কি করে রাজনৈতিক ফেস ভ্যালু মধ্যে পড়ে গেল, মানে নিজের যে জনপ্রিয়তা অর্জন করলো একটু একটু করে, সেই জনপ্রিয়তা কি করে রাজনৈতিক ক্যারিয়ারে ফেস ভ্যালু হিসেবে ব্যবহার করতে শুরু করলেন দেব। সেখানে আমি অবাক হয়েছিলাম এবং দেবকে নিয়ে আমি অনেকবার বিরোধিতা করেছিলাম। তাই বলছি, দেবদাকে নিয়ে আমি কোনো অসম্মান করছি না। আমি অ্যাকচুয়ালি দেবদার ভালোই চাই যে দেবদা
তুমি পলিটিক্স থেকে বেরিয়ে এসো। এরকম অসংখ্য ভিডিও আমি প্রমাণ দেখাতে পারি যে আমি দেবদাকে নিয়ে বলেছিলাম, যেমন বিরোধিতা করেছিলাম তেমন বলেছিলাম, প্লিজ দেবদা পলিটিক্স থেকে বেরিয়ে আসো। তোমার প্রতি পূর্ণ সমর্থন আমার, কেন আমাদের অনেক ভক্তের আছে, তাই আমাদের মতন অনেক ভক্তরা তোমাকে কালো ছায়া থেকে মুক্ত করতে পারবে, কিন্তু তোমার একটা ডিসিশন লাগবে। এটা কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে বুঝিয়েছিলাম। আজকে সেই ভিডিওর মাধ্যমেই আমি আলোচনা করছি দেবদার কিছু ভুল কিন্তু আছে। দেখো, একটা মানুষ দেবতা নয় যে তার কখনো ভুল হবে না, মানুষ মাত্রেই ভুল হয়, আবার মানুষ মাত্রে ভুল সংশোধন করার সুযোগও পায়। ভগবান সবাইকে সংশোধন করার সুযোগ দেয় নিজেকে, কিন্তু যখন আপনার ভুলটা অতিমাত্রায় চলে যায় তখন আমার মনে হয় আড়ালে বসে থাকা ভগবান কাউকে নিজেকে শুধরানোর সুযোগটুকু পর্যন্ত দেন না। কথিত আছে যে আগে আমরা তো বেঙ্গলি সাহিত্য, বেঙ্গলি লিটারেচার নিয়ে পড়েছি, নাকি দৈব বাণী শোনা যেত, কিন্তু এখন দৈব বাণী শোনা যায় না, কারণ এটা কলিযুগ। আমাদেরকে বাস্তব দেখে শিক্ষা নিতে হবে যে বাস্তব আমাদেরকে কোন দিক থেকে সাবধান বা অ্যালার্ট করছে। তাই আমাদের সেখান থেকে পরিস্থিতির আগে বেরিয়ে আসতে হবে। কিন্তু পরিস্থিতির আগে যদি আমরা না বেরিয়ে আসতে পারি, আমাদের হাতের থেকে যখন অনেক কিছু বেরিয়ে যায় তখনই আমরা সমালোচনার শিকার হয়ে পড়ি, আর তখন আমাদের মধ্যে হতাশা, ডিপ্রেশন, টেনশন কাজ করে, যেখানে আমাদেরকে একটু একটু করে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করে। তাই আমাদের সবার কর্তব্য হয় কি, পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার থেকে আগেই নিজেকে সেখান থেকে টেনে বের করে আনাটা বুদ্ধিমানের কাজ। এটা বিভিন্ন মনীষীরাও কিন্তু বলেছেন। সো আজকে দেবদাকে নিয়ে আমার কিছু কথা আছে, নিজের খারাপ লাগার জায়গাগুলোই আমি বলবো, আশা করি দেবদা নিজেকে শুধরে নেবেন। সো এই যে দেবদা 2024-এ যে বিদায় বার্তাটা নিতে চেয়েছিলেন, তো তাকে নাকি জোর করে আবার রাজনীতিতে আনা হলো। তো প্রশ্ন উঠেছে, এখন সবাই প্রশ্ন করছে, এখন সবাই দেবদাকে নিয়ে নানান রকম কিছু লেখালেখি করছে, দেবদার কিছু পুরানো সাক্ষাৎকারে ভিডিও আসছে, কিন্তু মানুষ সত্য মিথ্যে যাচাই করছে না। তারা বলে দিচ্ছে যে আগে কেন বলেননি, কারণ এখন সবাই পাল্টিবাজ খাচ্ছে। তো ওই যে বললাম, পরিস্থিতির আগে যদি তুমি কাজ করো তবেই তুমি বাহবা পাবে, আর যদি না পাও তাহলে তোমাকে পিষে পিষে লোকজন শেষ করার চেষ্টা করবে। তাই আমার মনে হয় পরিস্থিতির আগেই নিজেকে কন্ট্রোলে আনা উচিত। ইউটিউবার কুণাল বোস, মানে আইএম বোস বলে একটা চ্যানেল আছে, সেখানের ভিডিওতে দাবি করেছেন কুণাল বাবু যে বাঘাযতীন সিনেমার একটা ইন্টারভিউয়ের সময় দেব আড়ালে ক্ষোভ প্রকাশ করেছিলেন, সেখানে নাকি অরূপ বিশ্বাস বা ফিরহাদ হাকিমের মতন হেভিওয়েট নেতাদের প্রসঙ্গ এসেছিল। দেব নাকি স্পষ্ট বলেছিলেন যে আমি কি ফেঁসে গিয়েছি, দেখো আমাকে জোর করে রাজনীতিতে আনা হলো। তিনি তার ইমেজ রাজনীতিতে ব্যবহার করা নিয়ে অসন্তুষ্ট ছিলেন বলে শোনা গেছে। এবং যদি এই দাবি সত্যি হয় তবে প্রশ্ন জাগে যে একজন সুপারস্টার হয়েও দেব কেন এতটা অসহায়, একজন সুপারস্টার হয়েও, এবং দেব কেন মুখ খোলেনি, বা কেন একটা ছোট্ট প্রতিবাদের মাধ্যমে বললেন না যে আমি পারবো না, আমি রাজনীতিতে আসতে পারবো না। যদিও সেই ভিডিও কুণাল বোসের আমি শুনেছি যে তিনি দেবদা বলছিলেন যে নাকি আমি আসবো না, আমি পারবো না রাজনীতি করতে, আমি কিন্তু জোরপূর্বক আনা হয়েছিল, এবং তৃণমূল সুপ্রিমো নাকি কিছু তাকে রিকোয়েস্ট করেছিলেন, আর দেবদা নাকি না বলতে পারেন না কাউকে। তো এই না বলতে না পারাটা কতটা যুক্তিযুক্ত, এমন প্রশ্নও কিন্তু জাগে। আজকে আমাকে যদি বলা হয় যে তুই ওর ক্ষতি কর, বা আমি এই যে তাকে না বলতে পারবো না, হ্যাঁ বলতে পারবো, কোনটা? অনেক সময় না বলতে হয় আমরা কিন্তু অনেক সময় আমাদের গুরুজনরা যখন কোনো রিকোয়েস্ট করে আমরা কিন্তু অজান্তেই না বলে দিই, কারণ একটা না কিন্তু আমাদের একটা সিদ্ধান্তকে বদল করে, মানে ভবিষ্যৎটা অনেকটা এগিয়ে নিয়ে যায়, বা একটা না একটা সিদ্ধান্তের জন্য। তো এই যে আরেকটা আমি প্রসঙ্গ টানি যে অরিত্র দত্ত বণিক যে দেবের একজন সহ অভিনেতা, মানে ছোটবেলায় অভিনয় করেছে, তো সে কিন্তু একটা জায়গায় বারবার বলেছে যে দেব বারংবার বলছে যে তিনি রাজনীতি বোঝেন না, কিন্তু অভিনেতা
অরিত্য বণিক একবার একটা সাক্ষাৎকারে এই কঠিন প্রশ্ন তুলেছিলেন। প্রশ্নটি হলো, দেব যদি রাজনীতি নাই বোঝেন তবে তিনি কেন বছরের পর বছর এমপি হিসাবে বহাল থাকছেন, কেন রাজনীতির সুযোগ সুবিধা ও ক্ষমতা ভোগ করছেন? সাধারণ মানুষের প্রশ্ন এটাই, যে ব্যথা থাকলে কি শুধু বিরোধী হওয়ার পরেই তা প্রকাশ পায়? ক্ষমতায় থাকাকালীন কেন তিনি সাহসের সাথে বেরিয়ে এলেন না? এই প্রশ্নটা কিন্তু আমাদের মনেও জাগছে। এবারে একটা প্রসঙ্গ অনেকে লোকে কমেন্টে বলা বলি করছে যে দেব সবসময় একটু অন্যরকম রাজনীতিবিদ হলেও তিনি কখনো বিরোধী দলকে কটু করে কথা বলেন না, সম্মান দিয়ে চলেন। তিনি কোনো বিরোধী দলের মধ্যে কনফ্লিক্টটা মানে তৈরি করেন না। মানে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? এবারে অভয়াকাণ্ড নীরবতা নিয়ে যদি কথা বলি, দেখো আরজি কর ও অভয়াকাণ্ড নিয়ে সারা বাংলা যখন উত্তাল, তখন সাধারণ মানুষ চেয়েছিলেন যে দেব সামনে থেকে নেতৃত্ব দিন। যদিও দেবদা বলেছিলেন যে অভয়াকাণ্ডর সঙ্গে যারা দায়ী, যারা যুক্ত, তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হোক, কিন্তু সামনে থেকে নেতৃত্ব দেওয়াটা অনেকে পছন্দ করেছিলেন, মানে চেয়েছিলেন, এবং দেব যেন সামনে থেকে এসে প্রতিবাদ করেন সব সাধারণ মানুষের সঙ্গে একজোট হয়ে, এটা অনেকেই চেয়েছিলেন। তখন কি সাংসদ হওয়ার কারণে তার হাত পা বাঁধা ছিল? কেন তিনি গর্জে উঠতে পারলেন না? সাধারণ মানুষের মতে দেবের মতো একজন প্রভাবশালী মানুষ যদি সেদিন সাহসের সাথে পথে নামতেন বা পদত্যাগ করতেন, সেটি হতো প্রকৃত প্রতিবাদ। বর্তমানে বিজেপির সাফল্যের পর, রাজনীতির পট পরিবর্তনের পর দেবের গলায় এখন অন্য সুর শোনা যাচ্ছে। নাকি তিনি পাল্টে খেয়েছেন? তা কি পরাজয়ের ভয় নাকি প্রকৃত অনুশোচনা? নিউজ মিডিয়ায় দেখা যাচ্ছে দেব বলছেন যে রাজনীতি করলে তিনি নাকি জীবন ধারণ করতে পারবেন না, এমন নয়, মানে রাজনীতি না করলে তার জীবন ধারণ কখনোই আটকে থাকবে না। কিন্তু এই বোধোদয় কি একটু দেরিতে হয়ে গেল না? রাজনীতি ছাড়াই তো তিনি মানুষের সেবা করতে পারতেন। মানুষের সেবা করতে কি কোনো বিশেষ কোনো দলের ঝান্ডা ধরতে হয়? কারণ জনসেবা একটা সেলিব্রিটি কিন্তু করতে পারেন। সেলিব্রিটিদের অর্থ প্রতিপত্তি যথেষ্ট রয়েছে, তার জন্য কোনো রাজনৈতিক স্ট্যাম্প লাগে না, এটা যতদূর মনে হয় আমার ধারণা। তো এবারে দেখো, আমি যদি আলোচনা করি সাউথের থালাপতি বিজয়কে নিয়ে, থালাপতি বিজয় বনাম দেব। আমরা যদি দক্ষিণের সুপারস্টার থালাপতি বিজয়ের দিকে তাকাই, তিনি রাজনীতিতে এসেছেন নিজের আদর্শ নিয়ে, নিজের দল গঠন করে। তিনি কারোর হাতের পুতুল হতে চাননি। দেবের অর্থ, যশ, প্রতিপত্তি সবই ছিল। তিনি চাইলে কি পারতেন না যে নিজের একটা স্বতন্ত্র সত্তা তৈরি করতে? কেন তাকে বারবার হাইকমান্ডের ওপর ভিত্তি করে চলতে হচ্ছে বা হয়েছিল? দেখো, দেব একজন চমৎকার মানুষ বলে আমার মনে হয়, এবং অসাধারণ অভিনেতা, এতে কোনো সন্দেহ নেই। ইন্ডাস্ট্রিকে তিনি অনেক দিয়েছেন। ইন্ডাস্ট্রিতে তিনি বিশ্বাসবাদের বিরুদ্ধে প্রতিবাদও করেছেন, এবং কোনো রাজনৈতিক রং দেখে তিনি কাজ করেননি অভিনেতাদের সঙ্গে। যেমন রুদ্রনীল ঘোষকে নিয়েছেন, মিঠুন চক্রবর্তীকে নিয়েছেন, রূপা ম্যাডামকে নিয়েছেন, অনেককে সঙ্গেই তিনি। এখন সরকার বদলের পর দেব পাল্টে খাচ্ছে, এমনটা কতটা যুক্তিযুক্ত আমার জানা নেই। তবে আমি এটা জানি যে দেব যেমন বিজেপি সরকারকে কংগ্রাচুলেশন করে বলেছে অনেক কিছু যেন ভালো হবে, ঘাটাল মাস্টার প্ল্যানের কথা উল্লেখ করেছে, টলিউডের সংস্কৃতির কথা উল্লেখ করেছে। দেখো, এটা কিন্তু নিয়ম, যে কোনো শিল্পীর নতুন সরকারকে কংগ্রাচুলেশন করা, কিছু দাবি পূরণ করার আহ্বান জানানো, এটা কিন্তু উচিত। আর এবারে একটা কথা বলি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। দেখো, উপর মহল যতক্ষণ না চাইবে ততক্ষণ তুমি কিচ্ছু করতে পারবে না। বড় বড় কাজগুলোর কথা বলছি, শুধুমাত্র ওই মানুষের, সাধারণ মানুষের যে উপকারগুলো, ত্রাণ সামগ্রী দেওয়া বা কোনো টাকা পয়সা দিয়ে হেল্প করা, এগুলো সমাজসেবা ঠিকই, এগুলো নিজেদের ক্ষমতার মধ্যে থাকে। কিন্তু ঘাটাল মাস্টার একটা বড় কাজ, কত কোটি টাকা বরাদ্দ করতে হয়। সেখানে একটা সেলিব্রিটি পাওয়ার থাকে না, সেখানে রাজনৈতিক ব্যাপার থাকে, সেখানে সরকারের পারমিশন থাকে। সেগুলো একা দেবের পক্ষে, ঘাটালের সাংসদের পক্ষে করা সম্ভব নয় যখন উপর মহল থেকে পারমিশন বা অ্যাপ্রুভাল না আসে। তো ঘাটাল মাস্টার প্ল্যানকে হাতিয়ার করে বা দেবদাকে ব্যবহার করা নিয়ে, এগুলো জনগণ তো সবই দেখতে পাচ্ছে যে কোনটা ঠিক হচ্ছে কি কোনটা হচ্ছে না। দেবদা বুদ্ধিমানের কাজটা আগে যদি করতেন, যখন মানে বেরিয়ে আসছিলেন, তখন যদি তিনি একটু
সাহসের সাথে বলতেন। হয়তো দেখো, এবার তোমরা বলবে যে রাজনৈতিক দেব ঠিক কতটা কাজ করেছেন। আমি যতদূর জানি পলিটিশিয়ান দেব পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে এনেছিল, সেটা লকডাউনের সময়, অতিমারির সময়। তারপরে অনেক কিছু হেল্প করেছেন, কিন্তু তারপর হয়তো আর সেভাবে দেখা যায়নি, তাই তো? দেখো, উপর মহল থেকে কাজ করতে দেওয়া হয় না, এটা সবার সাথে হয়। যতক্ষণ না উপর মহল সেই জনসেবা তোমাকে করতে দেবে বা তোমাকে ব্যবহার করবে, ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে। আর পার্লামেন্টে যা হয় আমরা তো দেখতে পাই। জুন মালিয়া একটা জায়গায় সে কার সাথে হাসি ঠাট্টা করছেন, খুনসুটি করছেন, সেসব ভিডিও তো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। সেটা নিয়ে অনেকে টোল মিম করছে। তো সত্যিকারের যারা প্রকৃত জনসেবা করতে চায়, পার্লামেন্টে গিয়ে সমস্যার কথা তুলতে চায়, তাদের কথা আমি আলাদা করে কিছু বলতে চাই না, তাদেরই রাজনীতিতে আসা উচিত। তো এই কথাটাই এটাই বলতে চাওয়া যে দেবদার পক্ষে সম্ভবও ছিল না এত কিছু করার, যতক্ষণ না উপর মহল থেকে কেউ চাইছে। তো দেবের দিকটাও বোঝা উচিত। তো এবারে দেবদার নামে যেটা বলতে চাই সেটা হচ্ছে, তিনি একেবারে মাটির মানুষ। তিনি কত স্ট্রাগল করে অভিনয় ক্যারিয়ারে এসেছেন, মানে মুম্বাই থেকে, তার কোনো ফিল্মি ব্যাকগ্রাউন্ড নেই। সে কত কষ্ট করে অডিশান দিয়ে দিনের পর দিন কলকাতায় এসে একা থেকেছে, বাবা মা তো পরে এসেছে, কত কষ্ট করেছে সে। তো সেই সব কষ্ট যদি একটু মানে তিনি ভাবেন যে সত্যি এগুলো তো মানুষ ভালোবাসা দিয়ে তাকে সেলিব্রিটি বানিয়েছে, তো সেলিব্রিটির জায়গায় মানে শিল্পীর কাজ সৃষ্টি করা, অন্য জায়গাটা দেবদার জন্য নয়, এটাই বলতে চাওয়া। দেখো, দেবদার প্রতি আমার কোনো অভিযোগ সেভাবে নেই। আমার শুধু একটাই, মানে আমার ওয়াইফ যখন গিয়েছিলাম একটা অনুষ্ঠানে, সেখানে কিন্তু দেবদা নিজে ডেকেছিলেন, এবং আমার আজও মনে আছে যে দেবদা আমার গালটা টিপে সনটা মনটা করে আদর করে দিয়েছিলেন। তখন আমি বুঝেছিলাম যে মানুষটা সত্যি আলাদা, তিনি একটা মাটির ভেতরের মানুষ। কিন্তু আমার সবসময় আক্ষেপ ছিল, সবসময় অনুশোচনা ছিল যে দেবদার রাজনীতিতে এখনও কেন আছেন। তিনি বেরিয়ে আসুন, ভালো ভালো কাজ করুন, কারণ দেবদার জায়গাটা রাজনীতি নয়, এটা অনেকেই বলেছেন। দেখো দেবদা, আমি তোমাকে এই ভিডিওর মাধ্যমে অসম্মান করছি না, তোমার প্রতি সশ্রদ্ধা রেখেই এবং শ্রদ্ধা রেখে, ভালোবাসা রেখে এই ভিডিওটা বানানো। তোমাকে অনেক বিরোধিতা করেছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, কারণ আমি তোমার ভালো চাই, বিশ্বাস করো। আর আমি তোমার আগামী ছবিগুলোর জন্য অপেক্ষা করে আছি। আর আমাদের চ্যানেলে হয়তো আশা করি তুমি একটা ইন্টারভিউ দেবে। আমার ভিডিও যদি তোমাদের কাছে পৌঁছায় বা তোমার টিমের কাছে পৌঁছায়, অবশ্যই প্লিজ দেখো ভিডিওটা। তোমার প্রতি অনেক ভালোবাসা নিয়ে ভিডিওটা বানিয়েছি। আমি চাই না যে তোমার প্রতি কেউ আঙুল তুলুক বা কোনো কথা বলুক, এটাই চাওয়া। তো এবার তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের মূল্যবান মতামতটা জানিও যে আমি কি ভুল বললাম না ঠিক বললাম। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৌশালী সিনেমারিয়া অথবা চিঙ্কি বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।